সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসে চ্যাপ্টার 5 করে ফেলেছিলাম। তো তোমাদের অনেকেই কমেন্টসে কিছু কোশ্চেন করছো, আর আমাকে অনেকে ফোন দিছিলা যে কিছু প্রবলেম নিয়ে। তো প্রথমে আমি চ্যাপ্টার 5-এর কিছু অংশ রিভিউ করব, এরপরে আমরা চ্যাপ্টার 6 শুরু করব। দেখো, চ্যাপ্টার 5-এ আমরা বিভিন্ন ধরনের ডায়োড দেখেছি এবং এগুলো এর কার্যক্রমগুলো আমরা শেখার চেষ্টা করেছি। দেখো, তোমাদের মূল কোশ্চেনটা ছিল জেনার ডায়োড নিয়ে। আমি আবার এটা আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, জেনার ডায়োড হলো একটি বিশেষ ধরনের ডায়োড যাতে অধিক পরিমাণে ডোপিং করা থাকে। আমি এগুলো গত ক্লাসে আলোচনা করছি, আমি তোমাদের মূল বিষয়গুলো বলছি। যে জেনার ডায়োডের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে, একটা ডায়োড আমরা জানি যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, কিন্তু জেনার ডায়োডের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে সে রিভার্স বায়াসে কাজ করবে, আর এর মধ্যে ডোপিংয়ের পরিমাণটা বেশি হবে। এবং জেনার ডায়োডের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে ভোল্টেজের মানকে স্থির রাখতে পারে। আর কিভাবে স্থির রাখতে পারে এটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এখানে খেয়াল করো, জাস্ট এটা ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা অনেকে কোশ্চেন করছো যে ক্যারেক্টারিস্টিক্সটা আরেকবার বোঝানোর জন্য। দেখো, এখানে খেয়াল করো, এটা জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শূন্য থেকে কল্পনা করো, শূন্য থেকে শুরু হচ্ছে। তো কিছু পরিমাণ কারেন্ট আমরা পাচ্ছি, ভোল্টেজের অ্যাক্রসে কিছু পরিমাণ কারেন্ট আমরা পাচ্ছি, যেটা দেখানো হয়েছে, কিন্তু এটা যদিও একটু উপরে দেখানো যাচ্ছে, কিন্তু এটা খুবই সামান্য পরিমাণ। এটা এই জন্য আমরা পাই কারণ পি টাইপ অথবা এন টাইপ আমরা জানি যে যখন কন্ডাকশন করা হয় তো সেখানে কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ার থাকে। তো যখন কন্ডাকশন করা হয় বা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, তো মাইনরিটি ক্যারিয়ারগুলো সামান্য পরিমাণে সঞ্চালিত হয়, সামান্য পরিমাণে। পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার, আর এন টাইপের ক্ষেত্রে হোল বা পজিটিভ আধার মাইনরিটি ক্যারিয়ার। তো যখন আমরা সাপ্লাই প্রয়োগ করি, যদিও ডায়োড রিভার্স বায়াস অবস্থায় কোনো কন্ডাকশন করে না, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের কারণে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো পাই, যার কারণে কার্ভটা একটু নির্দেশ করছে সামান্য পরিমাণ কারেন্ট পাচ্ছি। এরপর যখন ব্রেকডাউন ঘটলো তখন কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। একইভাবে রিভার্সের বেলায়ও সামান্য পরিমাণ কারেন্ট পাচ্ছি মাইনরিটি ক্যারিয়ারের কারণে যখন ব্রেকডাউন ঘটলো তখন কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর যে পয়েন্টে ব্রেকডাউন ঘটতেছে সেটাকে আমরা বলতেছি জেনার ব্রেকডাউন, আর এই ভোল্টেজটাকে নি ভোল্টেজও বলা হয়। এই হলো ক্যারেক্টারিস্টিক্স। এখন এখানে এই ছবিটা দিয়ে তোমরা একটু খেয়াল করো, নো কারেন্ট ফ্লো বিকজ জেনার ভোল্টেজ ইজ নট ইকুয়াল টু দ্য সাপ্লাই ভোল্টেজ। যেহেতু জেনার ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের সমান হয় নাই, যার কারণে কোনো কারেন্ট ফ্লো হবে না। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা সাপ্লাই দিলে নর্মালি কারেন্ট ফ্লো হওয়ার কথা, কিন্তু যেহেতু জেনার ভোল্টেজ বা জেনার ডায়োডে যে ভোল্টেজ আসার কথা, এই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের সমান হয়নি, যার কারণে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এই ছবিটা খেয়াল করো যে আমরা যদি সোর্সে একটা ব্যাটারি প্রয়োগ করছি, কারেন্ট ফ্লো বিকজ জেনার ভোল্টেজ ইকুয়াল টু দ্য সাপ্লাই ভোল্টেজ। তার মানে জেনার ডায়োডের অ্যাক্রসে আমি যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা যখন সাপ্লাই ভোল্টেজের সমান হবে তখন কারেন্টটা ফ্লো হবে। খুবই গুরুত্বপূর্ণ বোঝার বিষয় যে জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাবো, এই ভোল্টেজ যখন সাপ্লাই ভোল্টেজের সমান হবে তখন কারেন্ট ফ্লো হবে। এর আগ মুহূর্ত পর্যন্ত কারেন্ট ফ্লো হতে পারবে না। আর তোমাদের আমি বলছি যে জেনার ডায়োড বিভিন্ন মানের হতে পারে, তার ভোল্টেজ রেটিং
বিভিন্ন মানের হতে পারে। আমার সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ দরকার আমি সেই অনুযায়ী বাজার থেকে জেনার ডায়োড, ওই ভোল্টেজের জেনার ডায়োড আমি কালেক্ট করব। তো তো যে ভোল্টেজ রেটিংটা এর মধ্যে দেওয়া থাকবে, যখন সাপ্লাই ভোল্টেজ এবং এই রেটিং সমান হবে তখন কারেন্ট ফ্লো হবে। এখানে খেয়াল করো ভোল্টেজ স্টেবিলাইজার, এটা তোমাদের কতদিন আমি বলছিলাম। দেখো মনে করো আমি 50 ভোল্ট দেওয়া আছে এখানে, যেটা একটা 50 ভোল্টের জেনার ডায়োড, 50 ভোল্টের জেনার ডায়োড। তো যখন এখানে আমি সাপ্লাই দিচ্ছি, তো সাপ্লাই দেয়া মাত্র এখানে যেহেতু পজিটিভ যাচ্ছে, এখানে রিভার্স বায়াস অবস্থায় যেহেতু আমার জেনার ডায়োড কাজ করবে, তাই এই সাপ্লাই ভোল্টেজ প্রভাবে এখানে আমরা কিছু কারেন্ট ফ্লো পাবো, যেটা এখানে একটা অংশ যাবে, এখানে একটা অংশ যাবে। তো এই অংশটার প্রভাবে আমার জেনার ডায়োডে ব্রেকডাউন ঘটবে, এখানে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তো এর সর্বোচ্চ লিমিট হচ্ছে 50 ভোল্ট পর্যন্ত সে তার মধ্য দিয়ে ড্রপ করতে পারবে। দেখো এর সাথেই প্যারালালি আমরা একটা রেজিস্টরকে লাগাইছি। ঠিক যে মুহূর্তে এখানে 50 ভোল্ট হলো, তার মানে এই ব্রাঞ্চে আমরা 50 ভোল্ট পাচ্ছি। তো একইভাবে যেহেতু এটা তার প্যারালাল ব্রাঞ্চ, লোডটা তার প্যারালাল ব্রাঞ্চে লাগানো আছে, আর এটা তোমাদের জানা থাকা দরকার যে প্যারালাল ব্রাঞ্চগুলোতে ভোল্টেজের পরিমাণ সমান হয়। প্যারালাল ব্রাঞ্চগুলোতে ভোল্টেজের পরিমাণ সমান হয়। তো যারা ইলেকট্রিক্যালের ছাত্র, তোমরা ইলেকট্রিক্যাল, তো যেহেতু জেনার ডায়োডে প্যারালালি একটা লোড লাগানো আছে, তাই এখানে 50 ভোল্ট ড্রপ হওয়া মানে এই ব্রাঞ্চে 50 ভোল্ট পাচ্ছি, একইভাবে এই ব্রাঞ্চেও 50 ভোল্ট ড্রপ হবে। এইভাবে একটা জেনার ডায়োড তার মধ্য দিয়ে বা সার্কিটে একটা ভোল্টেজকে নির্দিষ্ট পরিমাণ রাখতে পারে। এই হচ্ছে একটা জেনার ডায়োডের বেসিক। এরপরে আমরা ডায়োড, জেনার ডায়োডের পার্থক্য পড়ছিলাম, এগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। টানেল ডায়োড, এগুলো যা সংজ্ঞা আকারে তোমরা মনে রাখবা, সংজ্ঞা আকারে। শর্টকি ডায়োড সংজ্ঞা, এবং যদি তোমাদের বইতে সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে তো সার্কিট ডায়াগ্রাম। স্টেপ রিকভারি ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যারেক্টর ডায়োড। আচ্ছা, এই মূলত তোমাদের মধ্যে একজন এই কোশ্চেন করছো যে ডাইনামিক রেজিস্ট্যান্স কাকে বলে। তো ডাইনামিক রেজিস্ট্যান্স হচ্ছে, দেখো আমি এতে আসি, দেখো এটা একটা ভোল্টেজ এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট নির্দেশ করতেছে। তো যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে সেই অনুযায়ী কারেন্টের পরিবর্তন হইতেছে। ভোল্টেজও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কারেন্টের পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। একটা পর্যায়ে এই ভোল্টেজে আসার পরে কারেন্টের পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এই যে ভোল্টেজের সাথে কারেন্টের পরিবর্তনের এই যে একটা সম্পর্ক, ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্ট পরিবর্তিত হইতেছে, এই সম্পর্কটাকেই মূলত ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হয়। ভোল্টেজের সাথে কারেন্ট পরিবর্তনের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকেই ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হয়। এই মোটামুটি আমাদের চ্যাপ্টার 5-এর এই অংশগুলো ছিল, তোমাদের কমেন্টসে করা বিভিন্ন কোশ্চেনগুলো। আর একজন বোধহয় বলছো যে চ্যাপ্টার 4-এর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, তো চ্যাপ্টার 4-এর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের বাকি আছে, এটা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে করব। ওইটা রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এগুলো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের বাকি আছে, ওটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে মেক আপ করব। তো এটা ইম্পর্টেন্ট যে তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে কমেন্টসে কোশ্চেন করে রাখলে আমি তোমাদের বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করে দিব, এজন্য কোশ্চেন করাটা জরুরি। এখন আমরা চ্যাপ্টার 6-এ আসি। চ্যাপ্টার 6 আমরা শুরু করব। চ্যাপ্টার 6 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা
সম্ভবত এক ক্লাসে হবে না, আমরা একাধিক ক্লাসে এটা শেষ করব। তো চ্যাপ্টার 6 এর মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে ট্রানজিস্টর ও এর গঠন এবং প্রকারভেদ, ট্রানজিস্টর এর গঠন এবং প্রকারভেদ, পিএনপি এনপিএন ট্রানজিস্টরের গঠন, ট্রানজিস্টরের বায়াসিং, পিএনপি অ্যান্ড এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ, আইই আইবি আইসি এর মধ্যে সম্পর্ক, সাধারণ কিছু গাণিতিক সমস্যা। এই জিনিসগুলো চ্যাপ্টার 6 এ আলোচনা হবে। দেখো, খেয়াল করো, ট্রানজিস্টর এটা ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রানজিস্টর, এবং ট্রানজিস্টর বহুল ব্যবহৃত একটা কম্পোনেন্ট ইলেকট্রনিক্স ডিভাইসে। তো ট্রানজিস্টর হলো 2 জাংশন, 3 লেয়ার এবং 3 টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট। কথাটা বুঝতে হবে, ট্রানজিস্টর হলো 2 জাংশন, 3 লেয়ার এবং 3 টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট। 2 জাংশন, 3 লেয়ার এবং 3 টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট। একে বাই জাংশন ট্রানজিস্টর বা বিজেটিও বলা হয়। বাই জাংশন ট্রানজিস্টর বা বিজেটিও বলা হয়। বাই শব্দটা অর্থ 2, আর জাংশন মানে 2 জাংশন বিশিষ্ট ট্রানজিস্টরও বলা হয়। দেখো, এখানে ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা যে 2 জাংশন। দেখো, এই পি এন পি, পি এর সাথে এন এর একটা জাংশন, এখানে আবার এন এর সাথে পি এর একটা জাংশন। সিম্বলটার দিকে খেয়াল করো, সিম্বলটা পি এন, আবার এখানেও এন দেওয়া আছে, এন এর সাথে আবার পি, পি এই মাঝখানে অংশটুকু এন, এই অংশটা আবার পি, পি এন পি। তাহলে 2টা জাংশন, এই একটা জাংশন, এই একটা জাংশন। এখানে সহজ গাঠনিকটা দেখো, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, 3টা লেয়ার। এই পি একটা লেয়ার, এন একটা লেয়ার, আবার পি একটা লেয়ার, আবার 3 টার্মিনাল। এটা ইম্পর্টেন্ট যে 3 টার্মিনাল। দেখো, এদিকে একটা টার্মিনাল, এইদিকে একটা টার্মিনাল। এদিকে টার্মিনাল বলতে আমরা বুঝি যেখান থেকে আমরা সার্কিটে সংযোগ করব, এটাকে টার্মিনাল বলা হচ্ছে। দেখো, এই 3 টার্মিনালের 3 নাম। তাহলে আমরা গঠনটা বুঝতে পারলাম যে এর 2টা জাংশন। ট্রানজিস্টর এমন একটা ডিভাইস যেটা 2টা জাংশন থাকবে, 3টা লেয়ার থাকবে এবং 3টা টার্মিনাল থাকবে। তাহলে দেখো, এটা আবার 2 রকম হইতে পারে। একটা হচ্ছে পিএনপি, এটা হতে পারে এই 3 টার্মিনালের আবার 3 ধরনের নাম আছে। দেখো, সংক্ষিপ্তভাবে এখানে দেখানো হচ্ছে। একটার নাম হচ্ছে কালেক্টর, যেটাকে সংক্ষিপ্তভাবে আমরা সি বলতেছি, কালেক্টর। একটা হচ্ছে বেজ, যেটা সংক্ষিপ্তভাবে আমরা বেজ বলতেছি। একটা হচ্ছে ইমিটার, যেটা সংক্ষিপ্তভাবে ই বলতেছি। বাস্তব ক্ষেত্রে ট্রানজিস্টর দেখতে এরকম 3 পা বিশিষ্ট একটা ডিভাইস বা ইকুইপমেন্ট। 3 পা বিশিষ্ট, এর একটা পি, একটা এন, একটা পি, অথবা একটা এন আর একটা পি আর একটা এন। এই হচ্ছে টার্মিনালের কিছু কথা। এখন দেখো, ট্রানজিস্টরের প্রকারভেদ, এটা আমি অলরেডি বলে ফেলছি। ট্রানজিস্টর সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর কি? 2টি পি টাইপ সেমিকন্ডাক্টর যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা আলাদা করা হয়। 2টি পি টাইপ সেমিকন্ডাক্টর যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা আলাদা করা হয়, তখন যে ট্রানজিস্টর তৈরি হয় তাকে পিএনপি ট্রানজিস্টর বলে। আবার একইভাবে 2টি এন টাইপ সেমিকন্ডাক্টর যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা আলাদা করা হয়, যেমন এনপিএন, তখন যে ট্রানজিস্টর তৈরি হয় তাকে এনপিএন ট্রানজিস্টর বলে। তো এই 2 ধরনের ট্রানজিস্টর আমরা পেয়ে থাকি। দেখো, এখানে ছবিতে দেখতেছি আমরা পিএনপি ট্রানজিস্টর। পিএনপি 2টা পি টাইপ, মাঝখানে এন টাইপের পদার্থ দ্বারা ডোপিং আলাদা করা আছে।
এর এক প্রান্তে ইমিটার, এক প্রান্তে কালেক্টর, এক প্রান্তে বেস। এটা হচ্ছে তোমার সিম্বল, ইমিটার, বেস, কালেক্টর। এখানে ইম্পর্টেন্ট যেটা, যে দেখো পিএনপির বেলায় ইমিটার থেকে বেজের দিকে এই তীর চিহ্নটা দেওয়া হয়েছে, যেটা কারেন্ট প্রবাহের দিক বোঝাচ্ছে। ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহিত হয়। পিএনপির বেলায়, পিএনপি ট্রানজিস্টরের বেলায় ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পিএনপি ট্রানজিস্টরের বেলায় এই চিহ্নটা ভুল হলে কিন্তু তোমাদের ছবিটাও ভুল হবে। চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে, পরীক্ষায় যখন তোমরা লিখবা চিহ্নটা অবশ্যই দিতে হবে। তো এই চিহ্নটা যদি ডিরেকশন ভুল করো তখন ছবিটা ভুল হবে। তো ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা পিএনপির বেলায়। এখানে একটা ছবিও দেওয়া আছে, এই সংকেতটাও দেওয়া আছে। এটাই এই পিএনপির এই জিনিসটার নাম, MZE 15033। তোমরা বাস্তবে যখন প্র্যাকটিক্যাল করবা বা ট্রানজিস্টর কালেক্ট করতে হবে বা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, তো এই ডিভাইসটা যখন সংগ্রহ করবা তখন তোমার এই নামটা খুঁজে বের করতে হবে, যে কোন ট্রানজিস্টর তুমি তোমার সার্কিটে ব্যবহার করতে চাচ্ছ। এরপর বাজার থেকে সেই ট্রানজিস্টরটা কালেক্ট করতে হবে। দেখো এনপিএন একইভাবে দুইটা এন টাইপ পদার্থ, মাঝখানে পি টাইপ পদার্থ আলাদা করা আছে। এটা ইমিটার, বেস, কালেক্টর। এখানে খেয়াল করো, আমরা পিএনপির বেলায় দেখছি যে ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তো এনপিএনের বেলায় জাস্ট উল্টাটা হবে, বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহিত হবে, বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহিত হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করছি। পিএনপির বেলায় ইমিটার থেকে বেজের দিকে কারেন্ট প্রবাহিত হবে, আর এনপিএনের বেলায় বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট ফ্লো হবে। আর এই হচ্ছে বাস্তবে কয়েকটা এনপিএন ট্রানজিস্টরের ছবি। এখন খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ট্রানজিস্টরের বায়াসিং। এটা তোমাদের বইতেও দেওয়া আছে। ট্রানজিস্টরের বায়াসিং বলতে আসলে আমরা কি বুঝি? আমরা এর আগে পড়ছিলাম ডায়োডের বায়াসিং, যে ডায়োডকে কার্যক্ষম বা কর্মক্ষম করার জন্য বাইরে থেকে যে সাপ্লাই প্রয়োগ করা হয়, ডিসি সাপ্লাই প্রয়োগ করা হয়, সেটাকে ডায়োডের বায়াসিং বলে। ট্রানজিস্টরের বায়াসিংও একই রকম, যে ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ট্রানজিস্টর বায়াসিং বলে। ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ট্রানজিস্টর বায়াসিং বলে। আচ্ছা, কয়েকটা পদ্ধতিতে ট্রানজিস্টরকে বায়াসিং করা হয়। তোমরা যে বইটা ফলো করছো, বইতে দেখবা যে বিভিন্ন ধরনের পদ্ধতি দেওয়া আছে। আমি এখানে কয়েকটা পদ্ধতি আলোচনা করছি। দেখো, বেস রেজিস্টর মেথড, কালেক্টর টু বেস বায়াস মেথড, কালেক্টর ফিডব্যাক রেজিস্টর মেথড, ভোল্টেজ ডিভাইডার মেথড। দেখো, বেস রেজিস্টর মেথড, এটা হচ্ছে এই ট্রানজিস্টর দেওয়া আছে, ট্রানজিস্টরকে আমি বায়াসিং করব। তো ট্রানজিস্টর বায়াসিং এর আগে তোমাদের একটা জিনিস, একটা কথা তোমাদের মনে রাখতে হবে। দেখো এই কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট, এজন্য আগে এটা দেখাচ্ছি যে পদ্ধতিতেই ট্রানজিস্টরকে বায়াসিং করা হোক না কেন, যে পদ্ধতিতেই ট্রানজিস্টরকে বায়াসিং করা হোক না কেন, স্বাভাবিক অপারেশনের জন্য পিএনপি এবং এনপিএন উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে সবসময় বেস ইমিটারে ফরওয়ার্ড বায়াস দিতে হবে এবং কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে। দেখো, যে কোনো পদ্ধতিতে আমরা ট্রানজিস্টরকে বায়াসিং করতে যাই, সেটা পিএনপি হোক অথবা এনপিএন হোক, তো সেটা আমাদের মনে রাখতে হবে বেস আর ইমিটার এই দুটাতে ফরওয়ার্ড বায়াস দিতে হবে আর কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে।
বেজ ইমিটারে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করতে হবে। এখন ছবিগুলো দেখো, এটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড। জাস্ট ছবিটা, এটা হচ্ছে ট্রানজিস্টরের একটা সিম্বল, এখানে ইমিটার, বেজ, কালেক্টর। দেখো কালেক্টরের সাথে আমার রিভার্স ব্যাক সংযোগ করা আছে, পজিটিভ চলে আসছে ইমিটারে, আবার ভিবিবি এই পজিটিভটা চলে যাচ্ছে বেজে। তো যখন আমরা এই পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করব এবং এখানে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করব এই রেজিস্টরের মধ্য দিয়ে, তো তখন ট্রানজিস্টরটা কর্মক্ষম হবে এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড। এটা হচ্ছে কালেক্টর টু বেজ বায়াস মেথড। এই ছবিগুলো তোমাদের মনে রাখতে হবে, কালেক্টর টু বেজ বায়াস মেথড। দেখো কালেক্টর, বেজ, ইমিটার, এখানে আমি একটা সাপ্লাই প্রয়োগ করতেছি ভিসিসি, এখানে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টটা হচ্ছে আইসি। দেখো এটা হচ্ছে কালেক্টর, বেজ, ইমিটার। আচ্ছা, এই ট্রানজিস্টরের কালেক্টর কোনটা, বেজ কোনটা, ইমিটার কোনটা, এটা তোমরা কিভাবে বের করবা? এটা বের করার কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতি আছে। এটা যখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন এটা শিখায় দেয়া হবে যে একটা ট্রানজিস্টরের বেজ, ইমিটার এবং কালেক্টর এটা কিভাবে বের করতে হয়, এটা শিখায় দেয়া হবে। দেখো এখানেও একই বিষয়, ইমিটার এবং বেজ এবং ইমিটার, এখানে আমরা ভোল্টেজ প্রয়োগ করছি। তো যখন ভোল্টেজ প্রয়োগ করব বেজে ভিবি এবং ভিসিসি ভোল্টেজ প্রয়োগ করব, তখন এটা কন্ডাকশন করবে এবং কারেন্ট ফ্লো হবে। তো এই জিনিসগুলো জাস্ট তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো, বইতে তোমরা একটু রিডিং পড়ো। আমরা নেক্সট ক্লাসে এগুলো ডিটেইলস আকারে পড়ব যে কীভাবে এই কাজগুলো অপারেট করে বা এই সার্কিটগুলো অপারেট করে, এটা আমরা ডিটেইলস পড়ব। আজকে আমরা নতুন করে আর কিছু পড়ব না, যতটুকু হলো এটুকুই তোমরা বাসায় প্রিপারেশন নাও। নেক্সট ক্লাসে আমরা এই সার্কিটগুলো ট্রানজিস্টর বায়াসিং থেকে শুরু করব, যে বায়াসিংয়ের সার্কিটগুলো কিভাবে কাজ করে এটা আমরা ডিটেইলস শিখব। এরপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।